ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বুধবার চীন সফরে যাচ্ছেন। আওয়ামী লীগকে কোনো গণতান্ত্রিক সুবিধা নয়, মির্জা ফখরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবীদের সমালোচনা। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 1971 সালের 25 মার্চ কালরাত্রির গণহত্যায় শহীদদের স্মরণে আলোক প্রজ্বলন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। আলোক প্রজ্বলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন দলের শিল্পী, কর্মী ও নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট ও সভাপতি কাজী মিজানুর রহমান। এ সময় সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। এদিকে মোমবাতি প্রজ্বলন করে 25 মার্চ কালরাত্রির শহীদদের স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিখা চির অম্লান প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এতে জাদুঘরের কর্মকর্তা কর্মচারী সহ অনেকে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ 26শে মার্চ 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে তার রওনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফর বাংলাদেশের জন্য মাইলফলক হবে। জানান, দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা। এ লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন তিনি। বলেন, 28 তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের ব্যাপারে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার চীন ও থাইল্যান্ড সফরের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব একথা জানান। বলেন, 4 দিনের চীন সফর থেকে ফিরে প্রধান উপদেষ্টা 3 এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যাবেন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের অর্থনৈতিক জোটের এই সম্মেলনের অধিবেশনে দেশগুলোর ভেতর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্যিক অঞ্চল গঠন সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। 4 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। পররাষ্ট্র সচিব জানান, 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। একটা গ্রুপ চীনে গিয়েছিল এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি তারা যে চিকিৎসা সেবা এখানে পেয়েছে। পিএম মোদি আপনারা বলেছেন যে আমরা প্রস্তুত, দিল্লি প্রস্তুত কিনা। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব। 4 এপ্রিল 2025 তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে পৌঁছাবেন। জুলাইয়ের বীর যোদ্ধারা এদেশের গর্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এদেশের তরুণদের অংশগ্রহণ সত্য ন্যায়ের পক্ষে যে কোনো সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে বলে জানান তিনি। দেশপ্রেম, জাতীয়তাবোধ ও ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করলে দেশ দ্রুত সুখী সমৃদ্ধ জনপদে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। সংবর্ধনা অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন অতি বিপ্লবী সৃষ্টি হয়েছে যারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, যারা 100 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় তারা কি করবে তা বোঝা যায়। মুক্তিযুদ্ধে পাকিস্তানকে যারা সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। দলের চেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজনে এই আলোচনা সভা। আলোচনায় বিএনপি নেতারা মহান মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 9 মাসের গৌরবোজ্জ্বল রক্তঝরা সংগ্রামকে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধকে অনেকে এখন খাটো করতে চায়। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ,
যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকারকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। সংস্কারের উছিলায় নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টাও। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বন্ধুগণ। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। এদিকে নয়াপল্টনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সংক্ষিপ্ত আলোচনায় মির্জা আব্বাস আওয়ামী লীগের সমালোচনা করেন। একটা কথাই আছে, শেখ সাদির কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। পরে তামিম ইকবালের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ২৭ মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ না করলে মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৯৯% কারখানা কর্মীদের পাওনা পরিশোধ করেছে। ১২টির মতো কারখানার মালিক নিজেরাই সমস্যা তৈরি করছে। তারা যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশনে অবহিত করা হয়েছে। বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানার সকল কর্মী ও কর্মকর্তার সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। মংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে সম্প্রতি চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ব্যক্তিদের পুনর্বাসন এবং বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। মঙ্গলবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো আহতদের ঈদ উপহার বিতরণ করে তিনি একথা বলেন। জাগ্রত নাগরিক সমাজের ব্যানারে ১৩০ জনকে এই উপহার বিতরণ করে। অনুষ্ঠানে চোখ হারানো শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশ যেন মানবিক রাষ্ট্র হয়ে ওঠে, আওয়ামী লীগকে যেন পুনর্বাসন না করা হয়। দিনগুলোতে তাদের চিকিৎসা এবং পুনর্বাসনে সহায়তা করার আহ্বান জানায় আহতদের অনেকে। মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করা হবে বলে হুঁশিয়ারি করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদরের ৮৮ বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রাজনৈতিক দলের মধ্যে বিভেদ এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন সহ অন্যরা। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকার যেখানেই হাত দেয় সেখানেই সিন্ডিকেট। এই সিন্ডিকেট তন্ত্র থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এটাই সরকারের অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে ERF মিলনায়তনে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চায় পণ্যের বহির্মুখীকরণ।
তাই চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। সেমিনারে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পৌঁছাতে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন উদ্যোক্তারা। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিলে নির্দিষ্ট সময়ের মধ্যেই এলডিসি উত্তরণ সম্ভব। এ সময় দেশ গড়তে সরকার, আমলাতন্ত্র, রাজনীতিক, ব্যবসায়ী সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। পরিবারের নারীদের পাশাপাশি পুরুষরাও ঈদ পোশাক এবং আনুষঙ্গিক কেনাকাটায় বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। ফ্যাশন সচেতন পুরুষেরা এবারও পাঞ্জাবিকেই বেছে নিচ্ছেন। এছাড়া ঈদের জন্য ট্রেন্ডি নানা রঙের ফুল ও হাফ হাতা শার্ট ও ডেনিমের প্যান্ট কিনছেন তারা। পাশাপাশি পছন্দের ফ্লেভারের পারফিউম ও ট্রেন্ডি ঘড়ি কিনতে দেখা গেছে তরুণদের। এদিকে সব বয়সী পুরুষের কথা মাথায় রেখে এবারের ঈদের কালেকশন সাজিয়েছেন বিক্রেতারা। তারা বলছেন, গরমকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ কাপড়ে সুতি ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। জনগণের ভোটাধিকারে বাধাগ্রস্তের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তারা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি গোলাম হাসনাইন সোহান। প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীম সিদ্দিকুর রহমান ইমরান। প্রধান বক্তা ছিলেন সহসভাপতি মামুনুর রশিদ চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের নেতা আমিনুল ইসলাম সাধন, মনিরুল ইসলাম ফকির সহ অন্যরা। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেদ্দা বিএনপি নেতারা। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তারা। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর সেনবাগ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান। মুহিত চৌধুরী ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বক্তব্য দেন জেদ্দা মহানগর বিএনপি নেতা কেফায়েতুল্লাহ চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, শেখ মুস্তাক আহমেদ সহ অন্যরা। সংস্কারের উসিলায় নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন সৌদি আরব বিএনপি নেতারা। সৌদি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও যুবদল আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তারা। সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভুইয়া। প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক সাদেক হোসেনের সভাপতিত্বে এবং যুবদলের আহ্বায়ক তুষার আহমেদ ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন। বক্তব্য দেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহসভাপতি এইচ.এম. নুরুল হক সহ অন্যরা। কাজের পাশাপাশি শরীরচর্চার দিকে মনোযোগী হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কুয়েত কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের কুয়েত আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তারা। সংগঠনের সভাপতি মোর্শেদ আলম ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুরবান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক রহমান। বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, উপদেষ্টা শওকত আলী, প্রকৌশলী ফরিদ উদ্দিন, মুজাহার আলী সহ অন্যান্যরা। কাতারে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম হারিস চৌধুরীর স্মরণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কাতার থেকে আমিনুল হক কাজল জানান, হারিস চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমেদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবীন ওমান, সহসভাপতি সোহেল আহমদ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ। সভায় হারিস চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মান উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির গার্ডিয়ান ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে এ প্রতিশ্রুতি দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব আলম। হাবিব পাটোয়ারি ও মোহাম্মদ ইদ্রিসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, মাইন চৌধুরী, মুক্তার হোসেন, মামুন তাজ, গিয়াসউদ্দিন সহ অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দ। সভায় মাহবুব আলমকে সম্মাননা দেওয়া হয়। আওয়ামী লীগকে কোনো গণতান্ত্রিক সুবিধা নয়, মির্জা ফখরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবীদের সমালোচনা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।